অনিন্দ কিছুক্ষণ অবিনাশবাবুর দিকে তাকিয়ে থেকে জানলার কাছে উঠে গেল। এখন সকাল ৮টা। পর্দা সরাতেই বাইরের আলো ঘরের ভেতর ঢুকে পড়ল। মেঘলা আকাশ দেখে অনিন্দর মনে হলো আজকেও বেশ বৃষ্টি হবে। অবিনাশবাবু ততক্ষণে বিছানায় উঠে বসেছেন। অনিন্দ ওর বাবাকে দেখে হেসে বলল, গুড মর্নিং। তুমি এত চমকালে কেন? অবিনাশবাবু উত্তর দিলেন, জানি না কেন, আচমকা তোকে দেখে প্রথমটা বিশ্বাস করে উঠতে পারিনি হয়তো। তা তুই হঠাৎ? অনিন্দ হালকা স্বরে বলল, যাক বাবা, তুমি তো কালই ফোন করে আমাকে আসতে বললে, তো তুমি খুশি হওনি? আমি তো ভাবলাম আমাকে দেখেই তুমি খুশি হয়ে জড়িয়ে ধরবে, তা না তুমি চমকে গেলে। অবিনাশবাবু ছেলের কথা শুনে অনেক দিন পর বেশ লম্বা হাসলেন। অনেকদিন পর অবিনাশবাবুর বেশ ভালো লাগছিল। তার এই ছেলেটি খুব সহজ। তিনি অবাক হয়ে মাঝে মধ্যে অনিন্দর কথা শোনেন। তিনি জানেন অনিন্দ এ বাড়ির সবার থেকে আলাদা, আর সকলের সাথেই খুব সহজভাবে মেশেও। অবিনাশবাবু নিজে খুব রাশভারী মানুষ। বাড়িতে তিনি শুধু রাত্রিরে ঘুমোতে আসতেন। ব্যবসার কাজে তিনি সারাদিন বাইরে বাইরেই থাকতেন। ইয়ার দোস্ত ছাড়া কারোর সাথে ঠাট্টা ইয়ার্কি করতেন না। বাড়ির লোক, স্ত্রী, ছেলে মেয়েদের সাথে সবসময় একটা দূরত্ব মেনে চলতেন। সেজ ছেলে অনিন্দর সঙ্গে তার তো 6 মাসে 9 মাসে দেখা। অনিন্দ ছুটি ছাটায় বাড়ি এলে, অথচ সেই অনিন্দর সঙ্গে তিনি প্রথমবার অনেকক্ষণ ধরে কথা বলেছিলেন স্ত্রী মারা যাওয়ার পর। তখনই অবিনাশবাবু দেখেছিলেন অনিন্দ নিজের স্বভাবের গুণেই ওর বাবার সঙ্গে সম্পর্কটাকে খুব সহজ করে নিয়েছিল। অনিন্দ এবার চেয়ারটাকে ওর বাবার বিছানার কাছে টেনে নিয়ে এসে বসল। জিজ্ঞেস করল, কি এত ভাবছো বলো তো? কথা বলছো না? ওঠো, ফ্রেশ হবে, ওঠো, যাও। আর তুমি কি এখন এই সময়ে ওঠো? কেন মর্নিং ওয়াকে যাও না আর? অনিন্দবাবু একটু ভেবে সত্যিটা বললেন না, শুধু বললেন, না ওই হ্যাঁ, বাড়িতে 2 দিন যা হলো আর বেরোনো হয়নি। অনিন্দ বাবার ঘর থেকে বেরিয়ে আসার আগে বলল, ঠিক আছে, তুমি তৈরি হয়ে নাও, তারপর আমাকে ডেকো। কলকাতা থেকে ভোরের ট্রেনে শিলিগুড়ি ফিরেও ওর বাবার কাছে এসে বসেছিল অনিন্দ। অবিনাশবাবু তখন ঘুমোচ্ছিলেন। অনিন্দ খুব অবাক হয়েছিল, ওর বাবা খুব সকালেই উঠে পড়েন, অথচ আজ অনেক বেলা হলেও তিনি উঠছিলেন না। অবিনাশবাবুকে না ডেকে ওর বাবার ঘরেই চেয়ারে বসে ওর বাবার ঘুম ভাঙার অপেক্ষা করছিল অনিন্দ। কিন্তু ওকে দেখে ওর বাবা যে এমন চমকে যাবে তাও ভাবতে পারেনি। অনিন্দর মনে হলো অবিনাশবাবু কিছু একটা বিষয় নিয়ে খুব চিন্তিত। অবশ্য গতকাল সকালে অবিনাশবাবু যেভাবে ওকে আসতে বলেছিলেন, ফোনে ওর বাবার গলা শুনে অনিন্দ আর দেরি না করে গতকাল বিকেলেই টিকিট কেটে শিলিগুড়ি ট্রেন ধরেছিল। অবিনাশবাবুর ঘর থেকে বেরিয়ে হাঁটতে হাঁটতে অনিন্দ চলে এলো উল্টো দিকের বারান্দায় ওর বড়দার ঘরের সামনে। ওর খেয়াল হলো রঞ্জন বাড়ি নেই। তবু অনিন্দ ওর দাদা ভাইয়ের ঘরে ঢুকে রঞ্জনের গিটার নিয়ে টুংটাং বাজাতে শুরু করল। ছোটবেলা থেকেই ছুটির সময় এ বাড়িতে এলে এই ঘরেই সব থেকে বেশি সময় কাটাতো ও আর রঞ্জন গান গাইতো একসাথে, আর সঙ্গে থাকতো ওদের মা। অনিন্দ খুব ভালো গান গায়, কিন্তু রঞ্জন গান গাওয়া ছেড়ে দিয়েছিল। এ বাড়িতে রঞ্জনের এই গিটারটাই প্রথম ওদের কিনে দিয়েছিল ওদের মা। অনেক দিন পর গিটার বাজাতে বাজাতে পুরনো দিনের কথাগুলো মনে পড়ছিল অনিন্দর। যে দিনগুলো ওই দুপুরবেলায় ওরা 3 জন আর কখনো কখনো অলিভিয়া একসঙ্গে গান গাইত, গল্প করত। ওর মায়ের কথা খুব মনে পড়ছিল অনিন্দর। হঠাৎ দরজায় অলিভিয়া এসে জিজ্ঞেস করল, কিরে ছোটদা, কখন এলি? নন্দন বলল, তুই এসেছিস আমি তো বিশ্বাসই করছিলাম না। তোর ঘরে গিয়ে দেখি তুই নেই, আওয়াজ পেয়ে ঘরে এলাম। চ বাবা, খাবার খেয়ে নিবি, চ। সকালের খাবার খেয়ে অনিন্দ আবার অবিনাশবাবুর ঘরে গিয়ে জানতে চাইল, বাবা, রুদ্রাণী এসেছিল গতকাল? কই আমায় বলনি তো, কেন এসেছিল? তোমার শরীর কি আবার খারাপ করছিল বাবা? অবিনাশবাবু অনিন্দকে নিজের পাশে বসিয়ে বললেন, বস, তোকে বলবো বলেই ডেকেছি।
আর কেউ নেই যাকে এই কথাগুলো আমি বলতে পারি। তারপর একটু চুপ থেকে অবিনাশবাবু বলতে শুরু করলেন নিজের ভাবনাগুলোর কথা, অস্থিরতার কথা। এই বাড়ি অবসর যাপনের সময়টায় একটু একা হলেই অতীত কিভাবে অবিনাশবাবুকে গিলতে আসে সে কথা। অনিন্দ মন দিয়ে ওর বাবার কথা শুনল, বোঝার চেষ্টা করল। একসময় জিজ্ঞাসা করল, তোমার কি অতীতের কোনো ট্রমা বা কিছু? অবিনাশবাবু তাড়াতাড়ি বললেন, না না না, আমি শুধু জানি যে আমার নিস্তার নেই। আমার দিন ঘনিয়ে আসছে খোকা। পাপ কাউকে ছাড়ে না, পাপের প্রায়শ্চিত্ত করতে হবে আমাকেও। কারা সব ঘুরে বেড়ায় সর্বক্ষণ খোকা, আমি অনুভব করিও তারা আমাকে নিতে এসেছে। আমাকে এক মুহূর্ত একা ছাড়ে না তারা। দুহাতে পাপ করেছি আমি, এত পাপের মূল্য দিতে হবে আমায়। আমি ভয় পাচ্ছি, আমি প্রতি মুহূর্তে ভয় পাচ্ছি খোকা। সব সময় এই ভয় আমাকে তাড়া করছে। তার মধ্যে মেজ খোকা আর ছোট খোকার অশান্তি। অলিটাও আজকাল কেমন একটা ব্যবহার করে জানিস। বলতে বলতেই গতকাল রাতের কথা মনে পড়ে গেল অবিনাশবাবুর। মনে পড়তেই এই সকালটা কেমন তেতো লাগলো ওনার। অনিন্দ ওর বাবাকে এক গ্লাস জল এগিয়ে দিয়ে বলল, শান্ত হও বাবা, এনো খাও। শোনো বলছি, আমি কি কোনো সাইকোলজিস্টের সাথে তোমার যোগাযোগ করিয়ে দেবো? দেখো, তোমার চিন্তাগুলো যে ঠিক নয় সেটা তুমি নিজেই বুঝতে পারছো। সবসময় এই খারাপ চিন্তা এলে এরপর তোমার শরীর খারাপ করবে বাবা। অবিনাশবাবু গ্লাস হাতে নিয়ে জল খেলেন। অনিন্দ আরও কিছুক্ষণ বসে থাকলো তার বাবার কাছে। অবিনাশবাবু আর বিশেষ কোনো কথা বললেন না। অনিন্দ একটু বাদে ওর বাবাকে রেস্ট নিতে বলে ঘর থেকে বেরিয়ে গেল। নিজের ঘরে এসে দরকারি কিছু ফোন সেরে অনিন্দ ভাবল একটু বেরোবে। এখানে বন্ধু ওর বিশেষ কেউ নেই, আশপাশটা একটু ঘুরে দেখবে বলে ফোনটা হাতে নিয়ে অনিন্দ বাড়ি থেকে বেরিয়ে পড়ল। চারিদিকে পাতার স্তূপ পড়ে আছে, এমনকি কয়েকটা গাছও। ঝড়ের প্রভাব দেখতে দেখতে হাঁটছিল অনিন্দ। রাস্তাতেও জায়গায় জায়গায় বেশ জল। গ্রামের রাস্তার কাছাকাছি যেতেই কয়েকজন পরিচিত মুখ দেখতে পেল। এগিয়ে গেল একটা চায়ের দোকানের দিকে। ওকে দেখে চায়ের দোকানে থাকা বিশু সুবলরা উঠে দাঁড়ালো। ওরা শিবপুরেই থাকে। অনিন্দর ব্যবহারের জন্য শিবপুরের লোক ওকে খুব ভালোবাসে। অনিন্দ যে কদিন শিবপুরে থাকে সে কদিন এখানকার লোকের দরকার হলেও বিনামূল্যে চিকিৎসা করে, তাই এখানকার সবাই ওকে ডাক্তারবাবু বলে ডাকে। অনিন্দকে দেখে বিশু হেসে প্রশ্ন করল, কবে আসলেন ডাক্তারবাবু? দেখছেন কেমন ঝড় হয়েছে? অনিন্দ উত্তরে সামান্য হাসল। বাকিরাও বেশ কথা বলল কিছুক্ষণ। কথায় কথায় মুখার্জি বাড়ির পুজোর কথা উঠল। সঙ্গে বাদ গেল না গ্রামের অভিশাপের কথাও। অনিন্দর একটু অসহ্য লাগল। তখনই সে দেখতে পেল রুদ্রাণীকে গ্রামের দিক থেকে হেঁটে আসছে। রুদ্রাণীকে দেখে ওর সাথে কথা বলবে বলে এগিয়ে গেল অনিন্দ। অনিন্দ দূরে যেতেই বিশু বাকিদের হালকা ধমকের সুরে বলল, একই শুরু করলি তারা, বল দেখিনি। বাবুর সামনে বাবুর বাড়ি নিয়ে মন্তব্য করলি, তোদের কোনো কাণ্ড জ্ঞান নেই নে? হ্যাঁ, ডাক্তারবাবু কি ভাবলো বল দেখিনি? ছি! রুদ্রাণী অনিন্দকে দেখে হেসে হাত নাড়ল। প্রশ্ন করল, কি রে, কবে এলি? কাল সকালেও তো তোর বাড়িতে গেলাম, শুনিনি তো তুই আসবি। অনিন্দ হেসে বলল, এই তো আজই এলাম। কাল কেন গেছিলি রে? বাবার কি কিছু সিরিয়াস কিছু? রুদ্রাণী মুখটা একটু গম্ভীর করে বলল, ঠিক বুঝতে পারছি না, প্রেশার সুগার সব কিছুই তো নর্মাল। আমার কেন জানি না মনে হচ্ছে সমস্যাটা অন্যখানে। ওনার মনেই কিছু একটা সমস্যা হয়েছে। অনিন্দ সায় দিয়ে বলল, হ্যাঁ আমারও তাই মনে হলো। বাবার সাথে কথা বলেছিলাম আগে, দেখি। তা তুই এদিকে কোথায় গেছিলি, রোগী দেখতে নাকি? রুদ্রাণী বলল, হ্যাঁ, রতনের মেয়েটার দুদিন ধরে খুব জ্বর, কমছেই না, হাসপাতালে নিয়ে যেতে বললাম। অনিন্দ হাঁটতে হাঁটতে বলল, বেশ, এখন বাড়ি ফিরবি তো? চ এগোই। রুদ্রাণী বলল, সে কি, এই তো বেরোলি বললি,
এর মধ্যেই তোর গ্রাম ঘোরা হয়ে গেল? অনিন্দ্য উত্তর দিল, হ্যাঁ, আর ভাল লাগছে না এই কাদা ডিঙিয়ে হাঁটতে। বাড়ি গিয়ে একটু কাজ নিয়ে বসবো। চল বাড়ির দিকে এগোই। রুদ্রাণী বলল, সত্যিটাও বল, নিশ্চয়ই শুনেছিস তোর বাড়ির পুজো নিয়ে অভিশাপের কথা। অনিন্দ্য মাথা নাড়ল। রুদ্রাণী বলল, মিনিংলেস কত কথা হয় না? তারপর কিছু একটা মনে পড়াতে জিজ্ঞাসা করলো, আরে বিয়াস কেমন আছে? কোথায় আছে ও এখন? বিয়াসের নামটা শুনতেই এই ছায়া ছায়া মন খারাপের সকালের মধ্যেও অনিন্দর ভেতরে ভালো লাগার ঠান্ডা একটা হাওয়া বয়ে গেল। ও উত্তর দিল, আছে, দার্জিলিংয়েই আছে। রুদ্রাণী প্রশ্ন করল, তা তুই এলি ও এখানে আসবে না, নাকি তুই যাবি? অনিন্দ একটু অন্যমনস্ক হয়ে গেল। অনিন্দ প্রশ্নটা শুনতে পেল কিনা রুদ্রাণী বুঝতে পারল না। রুদ্রাণী দেখল অনিন্দ বেশ চুপচাপ হয়ে গেল, রাস্তায় বিশেষ কথা বলল না। মোড়ের কাছে আসতেই বাঁদিকে ঘোরবার আগে অল্প কথায় বিদায় নিয়ে চলে গেল অনিন্দ। অনিন্দর যাওয়ার দিকে তাকিয়ে হালকা একটা ব্যথা টের পেল রুদ্রাণী। আর না দাঁড়িয়ে হাঁটতে শুরু করলো।